হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আরেকটা বুক রিভিউ নিয়ে চলে এসেছি। আর যে বুকটা নিয়ে আমরা কথা বলবো সেটা কম বেশি সবাই হয়তো পরিচিত, বা হয়তো তোমরা দেখেছো কোথাও। যদিও বা আমি আমার কমিউনিটি পোস্টে এই বইটা থেকে একটা পেজ তুলে দিয়েছিলাম আর তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম এটা কোন বই, বাট আনফর্চুনেটলি নো ওয়ান রিপ্লাইড। আর হয়তো কেউ বুঝতে পারেনি যে এটা কোন বই। তো বেশি সাসপেন্স না ক্রিয়েট করে আমি তোমাদেরকে বইটা দেখিনি। বইটি হলো দিস ওয়ান, কল্যাণী, জীবনানন্দ দাশের লেখা। তো জীবনানন্দ দাশের লেখা কোনো বই আমি ফার্স্ট টাইম পড়লাম, কোনো গল্প আমি ফার্স্ট টাইম পড়লাম। তোমাদের মনে পড়ছে আমি কিন্তু কলেজ স্ট্রিট বুক হলে এই বইটি দেখিয়েছিলাম, আর এটাও বলেছিলাম যে এটা একটা গিফটেড বই। আমার এক দিদি আমাকে এই বইটা গিফট করেছিল, পার্বতী। সে নতুন একটা কাজ পায়, তো তার জন্য আমি কয়েকদিন ধরে তাকে জ্বালাচ্ছিলাম যে আমাকে একটা বই গিফট কর, একটা বই গিফট কর। তো যখন আমরা যেদিন কলেজ স্ট্রিটে যাই সেদিনকে ও চুপি চুপি এই বইটি কিনে, যদিও তখন আমি জানতাম না, কিন্তু তারপরে হুট করে আমাকে সারপ্রাইজ দেয় যে এই বইটা তোর জন্য। তো আমি তো খুব খুশি হয়েছিলাম। আমার একটা ফ্যাসিনেশন আছে ফ্রন্ট কভারের ওপরে। তো যখন আমি বই কিনি তখন প্রথম যে জিনিসটা ম্যাটার করে সেটা অবভিয়াসলি গল্প, দ্য প্যাটার্ন অফ দ্য স্টোরি। তারপরে যেই জিনিসটা ম্যাটার করে সেটা হলো দ্য ফ্রন্ট পেজ। তো এই বইটার মুদ্রিত মূল্য হলো 330 টাকা, বাট আমার যতদূর মনে পড়ছে এই বইটাতে 20 or 25% অফ ছিল। তো এই বইটার পেজ সংখ্যা হলো 144। তো খুবই একটা ছোট স্টোরি। তো আমি এই বইটি পড়া শুরু করি সোমবার দিন রাত্রের বেলা, মানে কত তারিখ ছিল, লেট মি চেক। তো সোমবার, আজকে হলো 26 তারিখ, আজকে হলো বুধবার, তাহলে সোমবারে ছিল হলো 24 তারিখ। তো 24 তারিখ ওই রাত ওই 9:30 থেকে আমি বইটা পড়া শুরু করি। আর তারপরে প্রায় ওই 1 ঘন্টা মতন পড়ে আর পড়িনি। পরের দিন সকালে উঠে, মানে কালকে, গতকাল মঙ্গলবার দিন ওই সকালের দিকে আমি বইটা শেষ করি। তো আমার তো গল্পটা পড়ে খুব ভালো লেগেছে। গল্পটা মূলত একটি নারীকে নিয়ে যার নাম কল্যাণী। তো তার নামেই এই গল্পটির নাম কল্যাণী। কল্যাণী হলো আগেকার দিনের একটা জমিদারের মেয়ে। তো তার বাবা পঙ্কজ বাবু, তিনি একসময় জমিদার ছিলেন, বা তার পরিবার পূর্বপুরুষরা জমিদার ছিল। কিন্তু মানে কল্যাণীর সময় তখন তাদের জমিদারের যে অবস্থাটা, মানে যে সম্পদের যে অবস্থাটা, সেটা খুবই সীমিত হয়ে এসেছিল। কারণ তার ছেলে, মানে পঙ্কজ বাবুর বড় ছেলে বিজলি, তো সে পড়াশোনা করতে বিদেশ যায়। তারপরেই সেখানে সে বিয়ে করে, আর 8 বছর হয়ে গেছে প্রায়, সে বাড়ি ফিরে না। তো তাকে তার বাবা প্রত্যেক মাসে অনেকটা টাকা পাঠায়। আর পঙ্কজ বাবুর আরো 2টি ছেলে রয়েছে, একটি হলো প্রসাদ আর একটি হলো কিশোর। তো প্রসাদ হলো তার মেজ ছেলে আর কিশোর হলো তার ছোট ছেলে। প্রসাদ ল নিয়ে পড়ার পরে তাদের শালিক বাড়িতে মোকদ্দমা লড়ে, ছোট ছোট কেস পায়, সেগুলো নিয়ে সে লড়ে। আর কিশোর সে হলো বাড়ির ছোট ছেলে। তো সে বাইরে, মানে কলকাতায় পড়াশোনা করে, হোস্টেলে থাকে। আর তার সাথে সাথে তার ছোট মেয়ে, মানে কল্যাণী, সেও তার ছোট দাদার সাথে কলকাতায় থাকে। যদিও তারা একসাথে থাকে না, কারণ তাদের হোস্টেল অনেকটাই দূরে। তো কল্যাণী যেহেতু একজন মেয়ে, তো সে একটি মেয়েদের হোস্টেলে থাকে, আর তার দাদা একটি ছেলেদের হোস্টেলে থাকে। তো সেই কলকাতায় যে পরিবেশটা, বরাবরই কলকাতার যে পরিবেশটা, সেটা গ্রাম অঞ্চলের থেকে বা মফস্বলের থেকে অনেকটাই এগিয়ে। তাদের যে ওঠা বসা, চলাফেরা, আদব কায়দা, সেটা সবসময় উন্নত। সেটা যতই আগে হোক না কেন, এখন হোক না কেন, এখন হয়তো আরো অনেক উন্নত। এখন হয়তো আমাদের মফস্বল এরিয়াগুলো বা ছোট ছোট যে গ্রাম, সেগুলো অনেক উন্নত হয়েছে, কিন্তু কলকাতা তার থেকেও অনেক অনেক উন্নত। তো সেই ক্ষেত্রে কলকাতা তখনকার সময়ে তাদের শালিক বাড়ি, তাদের যে ছোট গ্রাম, তো সেখান থেকে অনেকটাই উন্নত ছিল। তো যেহেতু কল্যাণী
সেই কলকাতায় সেই সময় থাকতো, তো তখন তার আদব কায়দা, চলাফেরা, কালচার ওখানকার একদম অন্যরকম ছিল। তারা থিয়েটারে যেত, তাস খেলতো, নানান ধরনের ইংরেজি বই পড়তো, বাংলা বই পড়তো, যেগুলো হয়তো একটু অ্যাডাল্টেরিয়াস। অ্যান্ড তারপরে তারা সার্কাস দেখতে যেত, যেগুলো শালিক বাড়িতে, মানে যখন তারা তাদের গ্রামে ফিরতো তো সেইগুলি তাদের ওই গ্রামে করা, বা যদি কেউ জানে যে এই জিনিসগুলি তখনকার দিনের মেয়েরা করে বেড়াচ্ছে, তো সেটা খুবই বড় একটা অন্যায় ছিল। তো এটাও ছিল তার বাবার কাছে, এটাও একটা অন্যায় ছিল তার বাবার কাছে। তো পঙ্কজ বাবুও মনে করতেন যে তার মেয়ে কল্যাণী কলকাতায় পড়ছে শুধু পড়ার জন্যই, কিন্তু সে এই বদ অভ্যাসগুলো কোনোটাই করেনি, বা সে সার্কাসে বা থিয়েটারে কখনোই যায় না। কারণ কল্যাণী সবসময় তার বাবাকে চিঠিতে লেখে বা যখনই সে বাড়ি আসে তখনই সে এটা বোঝানোর চেষ্টা করে যে সে খুবই একটা শান্তশিষ্ট মেয়ে, সে এইসব কাজগুলো করে না। কল্যাণী যখন বাড়ি ফেরে তখন তার মনে হয় যে কলকাতার পরিবেশটাই ভালো, ওখানকার কালচারটাই ভালো, সে যা খুশি তাই করতে পারে, যেখানে খুশি যেতে পারে, যখন খুশি হোস্টেলে ফিরতে পারে, সেখানে কোনো বাধা নেই। কিন্তু যখন সে তার শালিক বাড়িতে মানে তার গ্রামে ফিরে আসে, সে একটা বাধা ফিল করে, বা সে মনে করে যে সবসময় একটা বাধো ভাব রয়েছে, সে এটা করতে পারবে না, সে সেটা করতে পারবে না, সে দেরিতে ঘুম থেকে উঠতে পারবে না, তাকে সকাল 6টা বা 5টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে, যেহেতু তার মাও সকাল সকাল ওঠে, তার বাবাও সকাল সকাল ওঠে, তো তাকে উঠতে হবে। আর তার জন্যে তার বাবা সকালবেলায় ঘরে চলে আসে, জানলা খুলে দেয় আর জোর করে তাকে উঠিয়ে দেয়, আর তাকে তার কাজগুলো করতে বলে। তো সেই কারণগুলোর জন্য তার মনে হয় যে বাবা খুব খারাপ, বাবা এখনকার কোনো আদব কায়দা বোঝে না। তো যখনই সে স্টিমারে চড়ে, মানে কলকাতায় যাওয়ার জন্য স্টিমারে চড়ে শালিক বাড়ির থেকে, তো তখন তার বাবার বা মার প্রতি বা শালিক বাড়ির প্রতি যে টানটা, সেটা সে অনুভব করতে শুরু করে। যখন সে হোস্টেলে ফিরে যায়, সে মনে করে ওখানকার জীবনটাই, তার গ্রামের জীবনটাই ভালো ছিল, অনেকটা বাধার মধ্যে ছিল, এটা করা যাবে না, সেটা করা যাবে না, সেটাই হয়তো খুব ভালো, সেটা অনেকটা স্নেহের জায়গা। তো সে তখন তো আর কলকাতার জীবনটাকে পছন্দ করে না। সে যদিও বা থিয়েটারে যায় বা যাই করে, সেটা মনে করে যে অন্যায় করছি। কিন্তু আস্তে আস্তে যখন আবার হোস্টেলে থাকতে শুরু করে, তখন আবার সে তার ওই হোস্টেলে থাকার ওই জীবনটার সঙ্গে বা কলকাতার আদব কায়দার সঙ্গে আবার সে অ্যাকাস্টাম হয়ে যায়, আর মনে করে বাবার যে ধারণাগুলো সেগুলোর কোনো মূল্য নেই। তো যখন সে চিঠি লেখে তার বাবাকে কলকাতার থেকে, সে এটা নিশ্চিত করে দেয় তার বাবাকে যে সে কোনো থিয়েটারে যায় না, সার্কাসে যায় না, কিন্তু সে সেই কাজগুলো করে চলেছে, আর তার জন্য সে আর গিল্ট ফিল করে না। তারপর আমরা দেখবো যখন আবার কল্যাণী বাড়ি ফিরে যায়, তখন একজনের সাথে পরিচয় হয়, আর তাকে সে মোটেও সহ্য করতে পারে না, আর তার যে আগমনটা তাদের বাড়িতে, তার প্রভাবটা খুবই, তো তার যে ওই ক্যারেক্টারটা বা ওই চরিত্রটার যে আগমন তাদের বাড়িতে, তো তার প্রভাবটা অনেকটাই কল্যাণীর জীবনে পড়ে। আমি সেটা বলছি না তাহলে কারণ যেহেতু গল্পটা ভীষণই ছোট, তো সেইটুকুনি যদি আমি বলি তাহলে হয়তো মূল গল্পটাই বলে দেওয়া হবে, তো তার জন্য আমি বলছি না। তো তার জন্য তোমাদেরকে গল্পটা পড়তে হবে। তো এখানে আমার কল্যাণীর ক্যারেক্টারটা ভালো লেগেছে, কিন্তু অ্যাট দ্য এন্ড আমার পছন্দ হয়নি, বা আমার ভালো লাগেনি, আর সেটা হয়তো তোমরা গল্পটা পড়ার পরে বুঝতে পারবে। আর পঙ্কজ বাবু মানে কল্যাণী বাবা, তার ক্যারেক্টারটা ভালো, বাট তার যে ক্যারেক্টার থেকে আমি যে জিনিসটা শিখতে পেরেছি, যে তোমার বাড়িতে একটা লাইব্রেরি আছে, সেখানে প্রচুর বই আছে, তুমি অনেক বই পড়েছো, আর তুমি অনেক বই পড়ছো, ভবিষ্যতে হয়তো পড়বে, কিন্তু তার মানে এটা নয় যে তোমার চিন্তা ভাবনাটা পরিবর্তিত, বা তোমার চিন্তা ভাবনাটা নতুনত্ব, তুমি আগেকার দিনের বস্তা পচা চিন্তা ভাবনা নিয়ে ঘুরে বেড়াচ্ছ না, তুমি খুবই উন্নত একজন চিন্তাশীল মানুষ, উন্নত মানসিকতার মানুষ, বা তোমার চিন্তা ভাবনাটা যে পরিবর্তন হবে depending on how many books you have in your house, it doesn't matter, it is not right. কারণ পঙ্কজ বাবুর কাছে অনেক বই ছিল, সে অনেক বই পড়েছে, আর সেখানে অনেক নারী শিক্ষা নিয়ে অনেক কিছু লেখা রয়েছে, কিন্তু তার যে চিন্তা ভাবনাটা যে তার মেয়ে খুব মানে
যে আগেকার দিনের যে চিন্তা ভাবনাটা ছিল যে মেয়েরা ঘরের ভিতরে থাকবে, সকাল সকাল তাদের উঠতে হবে, যদিও কিছু কিছু ভালো, ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে ওঠা ভালো বা নিজের কাজটা করা ভালো, কিন্তু যখনই এই জিনিসটা চলে আসে যে তার দাদারা মানে কল্যাণীর দাদারা দেরি থেকে ঘুম থেকে উঠছে বা তাদের যে জীবন যাপনের জন্য যে বাড়ির যে কাজ টাজগুলো মানে বিছানা গোছানো বলো বা ঘরদোর গোছানো বলো, সেগুলো তাদের করতে হবে না, কারণ তারা ছেলে, কিন্তু কল্যাণীকে করতে হবে। তো যখনই এই ভেদাভেদটা চলে আসে তখন সেটা আর অ্যাকসেপ্ট করা যায় না। যখন তুমি বলছো যে এটা করা উচিত, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা উচিত বা বিছানাটা গোছানো উচিত, তোমার যে নিজের কাজগুলো সেগুলো করা উচিত, ফাইন, ইটস ফাইন, বাট তুমি যখনই যে ভেদাভেদটা করছো যে ছেলে বলে এটা করতে পারবে, মেয়ে বলে এটা করতে পারবে না, তখন এটা অ্যাকসেপ্ট করা যায় না। তো আমার মনে হয়েছে যে তোমার কাছে প্রচুর বই থাকা মানেই বা পঙ্কজ বাবুর কাছে প্রচুর বই ছিল মানে সে একটা উন্নত চিন্তাশীল মানসিকতার মানুষ, সেটা নয়। আর এই সেঞ্চুরিতেও এখনো অনেক মানুষের, প্রচুর মানুষের ধারণা রয়েছে মেয়েরা এটা করতে পারবে না, মেয়েরা জোরে হাসতে পারবে না, মেয়েরা এইভাবে বসতে পারবে না, সেই করতে পারবে না। কেউ আমাকে বললো যে ওইভাবে বসিস না বা ওইভাবে হাসিস না অত জোরে জোরে, বাজে দেখায়। আমি অ্যাকসেপ্ট করবো, আমি ভাববো আচ্ছা ঠিক আছে, এটা হয়তো করা উচিত না। কিন্তু যখনই তার পরের মুহূর্তে এই ভেদাভেদটা ওঠে যে ওগুলো ছেলেরা করে, তুই মেয়ে না, এগুলো মানায় না, এগুলো করবি না, তখন আমি ভীষণ খেপে যাই। আর তখন আমি জোরে জোরেই হাসবো, আমি যেভাবে বসেছিলাম সেভাবেই বসবো, আমি যেটা করছিলাম সেটা করব। তুমি আমাকে বলো যে এটা করা উচিত না, আমি করবো না, কিন্তু তুমি ভেদাভেদ যখনই করছো যে ছেলেরা এটা করতে পারবে মেয়েরা এটা করতে পারবে না, আই উইল নট অ্যাকসেপ্ট। তো সেই জিনিসটা আমার মনে হয় আমাদেরও প্রতি মুহূর্তে মানে আমাদের চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করা উচিত। কারণ হ্যাঁ, আমি এটা অ্যাকসেপ্ট করি যে ফিজিক্যালি পুরুষরা তারা স্ট্রং, এটা ন্যাচারাল থিং, এটা প্রকৃতির সৃষ্টি, সেটা আমরা কখনোই ওভারটেক করতে পারবো না। আমাদের ফিজিক্যাল স্ট্রেংথটাকে আমরা কখনোই তাদের সাথে কম্পেয়ার করতে পারি না, কারণ ওটা করাটা বোকামি। আমার মনে হয়েছে যে এই স্টোরিটা হয়তো একটু বড় হতে পারতো, তাহলে হয়তো আরও এক্সপ্লেনেশন থাকতো, ক্যারেক্টারগুলো সম্বন্ধে আরও জানতে পারতাম। যেহেতু 143টা পেজের আর এখানে মোটামুটি অনেকগুলোই ক্যারেক্টার আছে, তো তাদের সম্বন্ধে জানা হয়নি। আর আমি জানি না যে এটা কি মানে এই যে এটা পাবলিশ হয়েছে প্রিমিয়াম পাবলিকেশন থেকে, তো আমার এটা কনফিউশন রয়েছে যে গল্পটা কি ছোট করা হয়েছে, মানে এটার কি আরো বড় কোনো উপন্যাস রয়েছে তার থেকে নিয়ে এটা ছোট করা। কারণ আমার মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় মানে অনেক কনভারসেশন গ্যাপ ছিল, বা হুট করে এই কনভারসেশনটার থেকে অন্য একটা কনভারসেশনে যাম, মানে খুবই ইউনো মানে খুবই সূক্ষ্ম, সেগুলো হয়তো খুব ধরা যাবে না, কিন্তু আমার মনে হয়েছে। আর এর সেকেন্ড পার্ট রয়েছে কিনা সেটাও আমি জানি না, অন্য কোনো নামে হয়তো সেকেন্ড পার্ট রয়েছে, তার জন্য হয়তো ফার্স্ট পার্টটা এত ছোট, তো আমি সেটা জানি না। তো তোমরা যদি জেনে থাকো সেটা অবশ্যই বলো। আর ছাপার মানে প্রিন্টিংয়ে অনেক মিস্টেক ছিল, মিস্টেক মানে কোনো স্পেলিং মিস্টেক ছিল না, কিন্তু কিছু কিছু জায়গায় যে কালিটা সেটা মিসিং ছিল, কিছু কিছু লাইনের ওপর দিয়ে একদম সরু লাইন চলে গেছিলো, যেমন এরকম দেখতে পাচ্ছ, এটার ওপর দিয়ে গেছে, তারপরে এখানে এটার ওপর দিয়ে গেছে, তো একটু মিস্টেক ছিল। ওভারঅল ভালো লেগেছে, বাট ওই যেটা বললাম যে গল্পটা একটু বড় হতে পারতো, গল্পটা কোথাও একটা গিয়ে অসমাপ্ত হয়ে গেল, আরেকটু হয়তো চলতে পারতো, আরেকটু ক্যারেক্টারগুলো সম্বন্ধে আরেকটু বর্ণনা থাকতে পারতো। তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল। তোমরা চাইলে গল্পটি পড়তে পারো, পড়লে আশা করছি ভালো লাগবে। আর এরপরে আমি আরও কিছু কিছু বই দেখেছি জীবনানন্দ দাশের, মানে এই পাবলিকেশন থেকেই প্রিন্ট করা হয়েছে, এই পাবলিকেশন থেকে ছাপা হয়েছে, সেটা হলো বিভা আছে, মাল্যবান আছে, আরও কিছু কিছু আছে, আমি দেখেছি একটা শর্ট ভিডিওতে, তো আমার ওগুলোও পড়ার ইচ্ছা আছে। তো আজকে আসি, তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততদিন তোমরা ভালো থেকো। তো আজকের জন্যে টাটা।